সংলাপ বা কথা বলাটা গণতন্ত্রের রীতির মধ্যে পড়ে। আর ক্রমশ হারিয়ে যাচ্ছে সেসব রীতি, একতরফা হয়ে যাচ্ছে। 19-20 দিন ধরে সোনম ওয়াংচুক যিনি অনশন করছিলেন তার সঙ্গে সরকার কথা বলল না কেন? সরকার তো কথা বলতে পারত, কাউকে পাঠিয়ে, প্রতিনিধিদের পাঠিয়ে প্রতিশ্রুতি দিতে পারত যে আমরা গোটা বিষয়টা দেখব। তা না করে একেবারে পুলিশ দিয়ে জোর করে সাদা কাপড় দিয়ে গোটা বিষয়, গোটা এলাকাটাকে ঢেকে দিয়ে সোনম ওয়াংচুককে নিয়ে যাওয়া হলো। গায়ের জোরে অনশন ভঙ্গ করিয়ে দেওয়ার চেষ্টা, কথা শুনবো না, দ্বিমত পোষণ করবার কোনো জায়গা নেই। এটা কি গণতন্ত্র? গণতন্ত্র এমনটা হয় নাকি? আর একদল চিৎকার চেঁচামেচি করছেন রাষ্ট্রদ্রোহী, এরা দেশদ্রোহী। বোধ চিন্তা ভাবনাগুলোকে অবরুদ্ধ করে দিলে এমনটা হয়। আমরা এই বিষয়টার উপরে আলোচনা করব। প্রতিবাদের অধিকারটা গণতন্ত্রের কত বড় সত্য বা গণতন্ত্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আমরা সেই বিষয়ের উপরে আজ আলোকপাত করব। আসুন এই বিষয়টার উপরে একটু আলোচনা করি। আলোচনার জন্য ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু দত্ত চৌধুরী, প্রাবন্ধিক, লেখক, এবং আমার সঙ্গে রয়েছেন আনিসুর রহমান, মানবাধিকার আন্দোলনের সক্রিয় কর্মী এবং পেশায় একজন আইনজীবী। আপনাদের দুজনকেই আমি আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি অনুষ্ঠান শুরু করবার প্রথমেই বলি, একটা উদ্বেগ, একটা আশঙ্কা ক্রমশ জমছে। আমি শান্তনু বাবুর কাছে জানতে চাইবো, শান্তনু বাবু সত্যি ভাবুন তো যে আমাদের দেশের রীতিনীতিগুলো কেমন পাল্টে যাচ্ছে। আমি আজকেই শুনছিলাম, একজনের সাথে কথা বলছিলাম যে আন্না হাজারে যখন অনশন বসেছিলেন তখন না নিয়মিত কথা বলবার একটা যোগাযোগ তৈরি করবার, সরকারের সাথে একটা যোগাযোগ তৈরি করবার ব্যবস্থা ছিল। সরকারের পক্ষ থেকে একটা কমিটি যেমন ছিল, তেমনি আন্না হাজারের পক্ষে যারা ছিলেন, আজকে অরবিন্দ কেজরিওয়াল, তারপরে প্রশান্ত ভূষণ, এরা ছিলেন, এরা একটা মধ্যস্থতা করছিলেন, কথাবার্তা চালাচ্ছিলেন কিভাবে কি করা যায়। এখনকার সরকার, আজকের সরকার কথা বলার জায়গাটাকে অবরুদ্ধ করে দিচ্ছে, কথা বলছে না। গণতন্ত্রে যে দ্বিমত পোষণের অধিকার কেড়ে নেবার চেষ্টা, এটা কতটা বিপজ্জনক। আর সারাদিন যা যা হলো, একেবারে যেন মনে হয় যুদ্ধকালীন পরিস্থিতিতে সমস্ত সাজোয়া গাড়িকে সাজিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ, শান্তনুবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার কাছে আমি প্রথম জানতে চাচ্ছি যে কিভাবে, মানে আপনার প্রতিক্রিয়া কি, যা যা ঘটছে চারপাশে, প্রতিবাদ করবার অধিকার, দ্বিমত পোষণ করবার অধিকার, গণতন্ত্রের স্বীকৃত অধিকার, সেটা কি ক্রমশ হারিয়ে যাচ্ছে? হ্যাঁ, সে তো বটেই, ক্রমশই হারিয়ে যাচ্ছে। এবং যে আন্দোলনটা শুরু হয়েছিল সেটা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে অহিংস আন্দোলন। অনশন করা সেটা তো একদম গান্ধীবাদী পদ্ধতি। এবং তারা কেউ সশস্ত্র বিপ্লবের ডাক দেননি, কেউ সরকারকে উচ্ছেদ করার ডাক দেননি, কেউ সরকার পরিবর্তনের ডাক দেননি, রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের ডাক দেননি। তারা 3-4টে দাবি করেছিলেন এবং সেগুলো খুবই মামুলি সঙ্গত দাবি। সরকার যদি মনে করেন যে এই দাবিগুলো মানা যাবে না, তারা তো সে বিষয়ে আলোচনায় বসতে পারতেন, কিন্তু কোনো আলোচনাই তারা বসবেন না। এবং তারা একটা কঠোর নীতি নিলেন যে আমরা এটাকে সদবংশে উপেক্ষা করে যাব, উপেক্ষা করব। এবং তারা উপেক্ষা যত বেশি করেছেন তত বেশি জনমত সোনাম ওয়াংচুকের অনশনের প্রতি এবং ওই ছাত্রদের আন্দোলনের প্রতি জড়ো হয়েছে। এবং অবশেষে তারা একটা বলপ্রয়োগ এবং জোর জবরদস্তি পদ্ধতির আশ্রয় নিয়ে সোনাম ওয়াংচুককে ওখান থেকে একেবারে পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে একটা নামকি ওয়াস্তে হাসপাতালে ভর্তি করেছেন। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে তাকে অনশন ভঙ্গ করাবেন। এবং আশ্চর্য বিষয়, দিল্লি হাইকোর্ট যে রায়টা দিলেন, সে রায়টা একটা অদ্ভুত রায়। বললেন যে এই অনশনটা চলতে দেওয়া উচিত না, পুলিশের উচিত তাকে তাদের হেফাজতে নিয়ে অনশন ভঙ্গ করানো। তার মানে কোর্টও বললো যে বলপ্রয়োগের দ্বারা অনশনটা ভঙ্গ করানো হোক। এদিকে 20শে জুলাই আজকে পার্লামেন্ট অভিযানের ডাক দেওয়া ছিল এবং তাতে যে বিপুল পরিমাণ ছাত্র যুবকরা জড়ো হয়েছেন সেটা অভূতপূর্ব। এবং যত সময় গেছে লাঠিচার্জ, টিয়ার গ্যাস, জল কামান
কোনো কিছুই তাদের রুদ্ধ করতে পারেনি এবং ক্রমশ জনসমাবেশ বেড়েছে। অবশেষে একটা আলোচনা জেপি নাড্ডার সঙ্গে ওই ককরোচ জনতা পার্টি ছাত্র যুবদের এক প্রতিনিধি দল বোধহয় 2জন না 3জনের হ্যাঁ, গিয়েছিল, সেইখানে একটা আপাত সমাধান হয়েছে। এবং সোনাম অংশুকে কয়েকদিন ধরেই তার শুভানুধ্যায়ীরা এবং আন্দোলনের সমর্থনকারীরা অনুরোধ করছিলেন যে অনশনটা তুলে নেওয়ার জন্য, কারণ তার শরীরের অবস্থা সাংঘাতিক অবনতি হয়েছিল। তার ওজন প্রায় 9 কেজি কমে গিয়েছিল, প্রেশার কমে গিয়েছিল, এবং তার অন্যান্য যে সিমটম গুলো সেগুলো খুব উদ্বেগজনক অবস্থায় দাঁড়িয়েছিল। তিনি বলছিলেন 20 তারিখ পার্লামেন্ট অভিযানের পরে আমি বিবেচনা করব। তা আজকে তিনি সকলের অনুরোধে অনশন তুলেছেন, কিন্তু দাবিগুলো প্রত্যাহৃত হয়নি। সরকারকে এই নিয়ে আলোচনা করতে হবে, যার ভেতরে অন্যতম প্রধান শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তার সঙ্গে শিক্ষা সংস্কার ও লাদাখের মানুষের যে স্বশাসনের অধিকার, যেটা এই বিজেপি সরকারের প্রতিশ্রুতি ছিল 2014 সাল থেকে, যেটা আজ পর্যন্ত তারা দেননি, সেইটা দেওয়ার দাবিতে এগুলো নিয়ে সরকারকে অবশেষে একটা সমাধানে আসতে হবে। নইলে এই আন্দোলন কিন্তু, যদি তারা ভাববেন যে আপাতত অনশন তুলে নিয়ে আন্দোলনটাকে আমরা ফিজিল আউট করে দিতে পেরেছি, তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করবেন। আমার বক্তব্য হচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হলে সেখানে সরকার কথা বলবেন না, অবশেষে দমন পীড়নের রাস্তা নেবেন। আর যদি কেউ গণতান্ত্রিক পদ্ধতিতে সমাধান না হয়, সেখানে যদি তারা সহিংস পদ্ধতিতে আন্দোলন করে, সেখানে রাষ্ট্র শক্তির সমস্ত নিপীড়ন যন্ত্র প্রয়োগ করে রক্ত বন্যায় ডুবিয়ে দেবেন, যেমন ছত্তিশগড়ে হচ্ছে মাওবাদী দমনের নামে আদিবাসীদের উপর অত্যাচার। এই জিনিস কিন্তু চলবে না। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু এই সরকারের হাই হ্যান্ডেডনেস এবং মানুষের ওপর আক্রমণ, পুঁজিপতিদের স্বার্থে জমি দখল, তাদের অধিকার পর্যুদস্ত করে দেওয়া। আজকে উড়িষ্যার আদিবাসীরা, মধ্যপ্রদেশের আদিবাসীরা কিন্তু রাস্তায় নেমেছেন সব রাজ্যেই। আজকে ইন্দোরে যে মিছিল হয়েছে সে তো অভূতপূর্ব। গত কয়েক বছর ধরে প্রোপাগান্ডা চলছে ইন্দোর নাকি সবচেয়ে পলিউশন মুক্ত শহর, সবচেয়ে দূষণ মুক্ত শহর, এবং তারা প্রথম। কিন্তু আমরা ইন্দোরের সঙ্গে যোগাযোগ আছে এরকম লোকজনের মুখে শুনেছি এটা প্রচার, প্রোপাগান্ডা। সেটা তো প্রমাণ হয়ে গেল কয়েক মাস আগে দূষিত জল খেয়ে অন্তত 15 জন মানুষের মৃত্যু করে, এবং সে অবস্থা সুরাহা কিন্তু এখনো হয়নি। আজকে ইন্দোরে যে বিশাল মিছিলটা হয়েছে, এটা কিন্তু এই মানুষের ক্ষোভের প্রতিফলন। এই ক্ষোভ কিন্তু ক্রমশ বাড়ছে। এই যে হচ্ছে বক্তব্য যে গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, দ্বিমত পোষণ করবার অধিকার, একদম এটাকে মানতে হবে সরকারকে। সরকারের সঙ্গে সব বিষয়ে জনসাধারণকে একমত হতে হবে, এই শর্ত গণতন্ত্রে দেওয়া যায় না। এইটাই হচ্ছে কথা। একদম ঠিক এখানেই আমি আসবো, আনিসুর বাবুর কাছে আসবো। আনিসুর বাবু ইতিমধ্যেই যন্তর মন্তরে গেছিলেন তার সহমত জানাতে, যে আন্দোলন চলছে, তিনি ওখান থেকে ঘুরে এসেছেন। আমি আনিসুর রহমানের কাছে যেটা জানতে চাইবো, আনিসুর বাবু আপনি আমাকে বলুন যে কোথাও দিনের পর দিন এই ক্ষেত্রটা, এই পরিসরটা ছোট হচ্ছে, যে দ্বিমত পোষণ করবার জায়গাটা আহ রাখতে চাইছে না সরকার, শাসক, এবং দ্বিমত পোষণ করলেই তার উপরে এই লেবেলটা বা এই ট্যাগলাইন বসিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী। প্রশ্ন করা যাবে না, মানে সবকিছুকে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এটা তো গণতন্ত্রের শর্ত হতে পারে না। মিউট করা আছে বোধহয় আপনার। প্রথমেই প্রশ্ন জাগে মনে যে রাষ্ট্র তুমি কার, নাগরিকের নাকি শাসক দল, শাসক গোষ্ঠীর? আসলে 2014-তে যে একটি সরকার ভারতবর্ষে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, তারা গণতান্ত্রিক রীতিনীতির ধার ধারে না। তারা ভারতবর্ষের যে সংবিধান আছে সেই সংবিধানকে তারা তোয়াক্কা করে না, এবং তারা প্রকাশ্যেই দাবি করে যে তারা এই সংবিধানকে বদলে দিয়ে মনুসংহিতার আদলে নতুন সংবিধান তারা আনতে চায়, এবং আনার জন্যই তারা ক্ষমতা দখল করেছে।
এবং ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করার দরকার সবকিছু করব এবং যে কোনো বিরুদ্ধ মত, বিরুদ্ধ স্বর যে কোনো মূল্যে দমন করব। ভারতবর্ষের সংবিধান গ্যারান্টি দিয়েছিল যে মত প্রকাশের স্বাধীনতা, আর্টিকেল 19, protection of certain rights regarding freedom of speech etc., to freedom of speech and expression, to assemble peacefully and without arms, to form association or union, to move freely throughout the territory of India. আর্টিকেল 19 ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, এটাকেই অস্বীকার করতে চাইছে সরকার বিভিন্ন আইন এনে। এমনকি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও কয়েকদিন আগে বিধানসভায় একটি বিল পাশ হয়ে গেল, সেটা আইনে রূপ পেয়ে গেছে বলে জানা যাচ্ছে, যে তথাকথিত গুন্ডা দমন বিল। আসলে গুন্ডা যারা যারা গুন্ডামি করে তারা সবসময় কিন্তু শাসক দলের সঙ্গেই থাকে, আর যারা শাসক দলের ছত্রছায়ায় থাকে তাদের গুন্ডামি করাটা সুবিধা। বাংলার মানুষ সব দেখছে, জানছে যে পশ্চিমবঙ্গে গুন্ডাদের মতো কথা সে প্রতিদিন কে বলছে বিভিন্ন জায়গায়, এমনকি বিধানসভার লবিতে দাঁড়িয়ে গুন্ডাদের মতো কথা কে বলছে। কিন্তু তারপরে গুন্ডা দমন বিল, এখন আমরা যন্তর মন্তর, সেখানেও একেবারে আমি গেছি, আমি দেখেছি, একটা দিন পুরো দিন আমি সেখানে ছিলাম, একেবারে শান্তিপূর্ণ। সুনাম অঞ্চুক বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানী, তিনি হাঙ্গার স্ট্রাইকে ছিলেন, তিনি এককভাবে উপরে হাঙ্গার স্ট্রাইক করছিলেন এবং তার সমর্থনে বেশ কিছু ছাত্র যুব তারা নিচে, তারাও কিন্তু অনশনে হাঙ্গার স্ট্রাইকে তারাও সামিল হয়েছিলেন। এবং সেখানে একেবারে ছাত্র যুব সমাজ তারা নির্দিষ্ট দাবি, বিশেষ করে যে শিক্ষায় দুর্নীতি, বিশেষ করে নিট কেলেঙ্কারি, সিবিএসই পরীক্ষা কেলেঙ্কারি এবং শিক্ষা সংস্কারের দাবিতে, এটা অত্যন্ত ন্যায্য এবং এটা মানবিক দাবি। দেশের ছাত্র যুবদের ভবিষ্যৎ সুরক্ষিত করার এবং অনেক যুবক, অনেক ছাত্র, একেবারে ছাত্র বলতে গেলে নিট কেলেঙ্কারির পরে তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, কারণ বাবা মায়ের প্রচুর অর্থ, প্রচুর সময়, প্রচুর মানে ত্যাগ এবং তিতিক্ষার ফলে তারা চান্স পেয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের অপদার্থতা, বিশেষ করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তার অপদার্থতা এবং অযোগ্যতার কারণে এই গত বেশ কয়েক বছর ধরে শিক্ষাক্ষেত্রে একেবারে যাতা অবস্থা। সেই দাবিতেই কিন্তু আজকের অনশন করছিলেন সুনাম অঞ্চুক, এবং সেই মঞ্চটা ছিল আপনার ককরোচ জনতা পার্টি, যার প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। একটা শান্তিপূর্ণ ছাত্র যুবদের অবস্থানে একজন শিক্ষাবিদ, একজন বিজ্ঞানী, তিনি সেখানে অনশনে সামিল হয়েছে। সরকারের কি খুব অসুবিধা হতো তার সঙ্গে বা তাদের সঙ্গে কথা বলা, আলোচনা করা, ডায়লগ বিনিময় করা? তাতে কি ক্ষতি কি, লোকসান কি, মানি বা না মানি, একবার তো আলোচনা করা যেত। আসলে তারা তোয়াক্কা করে না, তারা মনে করছে আমাদের সংখ্যাগরিষ্ঠতা যে বিধানসভায়, এই লোকসভায়, রাজ্যসভায় আমরা যা খুশি তাই করব, এবং প্রয়োজনে আরো আমাদের রাজ্যসভায় বা লোকসভার সাংসদ কিনে নেওয়ার মতো বিধি এবং ব্যবস্থা আমাদের কাছে মজুদ আছে, তাই আমরা সব তোয়াক্কা করি না কোনো বিরুদ্ধ স্বর, বিরুদ্ধ মতকে। আজকে সুনাম অঞ্চুকের সমর্থনে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সমাজকর্মী, বিভিন্ন অ্যাক্টিভিস্ট, বিভিন্ন সেলিব্রিটি থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক নেতা, তারা কিন্তু সবাই কিন্তু তার প্রতি, তার আন্দোলনের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে সেখানে পৌঁছেছেন, কথা রেখেছেন। কিন্তু তারপরেও সরকারের কোনো হেলদোল নেই। আজকের যন্তর মন্তরে ডাক দেওয়া হয়েছিল এবং আমরা দেখেছি যে গতকাল কিভাবে গায়ের জোরে সেখানে সুনাম অঞ্চুককে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়েও তিনি ওষুধ বা অন্য রকম চিকিৎসা পরিষেবা নিতে বা অনশন ভাঙতে তিনি রাজি হননি, এবং তার পরিবারের পক্ষ থেকেও জোরালো দাবির ফলে হাসপাতাল কর্তৃপক্ষ তার উপরে বল প্রয়োগ করতে বা পুলিশ প্রশাসন পারেনি। কিন্তু তারপরে তার যেটা আর্জি ছিল যে আজ 20 তারিখ 20 জুলাই যে সংসদ অভিযান, আসলে সংসদ হচ্ছেন আমাদের দেশের সর্বোচ্চ আইন সভা, সংসদের অধিবেশন চলছে, সেখানেই আইনবেত্তারা তারা বসে রয়েছেন, তাদের কানে, তাদের কাছে
আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য, এই দাবিটাকে পৌঁছে দেওয়ার জন্যই আজকে ছাত্র যুবরা শান্তিপূর্ণ একটা মিছিল বের করেছিল। সেখানে জলকামান, সেখানে বেপরোয়া লাঠিচার্জ, এগুলো কি খুব দরকার ছিল? এবং যেভাবে আজকের এই আন্দোলনকে দমন করার চেষ্টা হয়েছে, তাতে কিন্তু আগামী দিনে এই ফ্যাসিস্ট মনুবাদী যে সরকার, তাদের কিন্তু কঠিন দিন আসছে। কারণ এই আন্দোলন, এই প্রতিবাদ, এই সংসদ অভিযান এবং একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের এই দমন পীড়ন সারা ভারতবর্ষের ছাত্র, যুব এবং সমাজকর্মীরা তারা দেখছেন। এবং আগামী দিনে তাদের এই যে মাস্তানিসুলভ, গুন্ডামিমূলক গণতান্ত্রিক প্রতিবাদের স্বরকে আটকে দেওয়ার, বন্ধ করে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে আরো বেশি মানুষ সোচ্চার হবেন।